প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই শিক্ষানুরাগী অভিনন্দন। আজকের ভিডিওর বিষয় হলো উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দেবে, অর্থাৎ 12 ক্লাসে যারা পড়ছো, তাদের বাংলা যে ভাষা এবং সাহিত্যের ইতিহাসের বইটি রয়েছে, সেই বই থেকে আমি কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সেখানে ভাষার ক্ষেত্রে দেখা যায় অনেকগুলি পর্ব রয়েছে এবং সেই পর্বগুলি ছাত্রছাত্রীদের পঠন পাঠন করতে গিয়ে অনেক সময় তার অর্থ বোধগম্য হওয়া এবং সেগুলোকে ব্যাখ্যা করা তাদের পক্ষে বেশ দুঃসাধ্যজনক হয়ে যায়। সেই কথা মাথায় রেখেই আমি আজকের এই ভিডিওটি তোমাদের সুবিধার্থে এবং তোমরা যাতে সহজে বুঝতে পারো তার জন্য করলাম। তোমরা একটু মন দিয়ে ভিডিওটিকে শোনো, দেখো এবং আশা করি তোমরা অনেক কিছু এ থেকে বুঝতে পারবে। আমি একটি সালের প্রশ্নে দেখলাম রয়েছে যে দুটি পরাধীন রূপমূলের উদাহরণ দাও। এই প্রশ্নটা দেখে আমার মনে হলো এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্নই তো আসতে পারে ছোট প্রশ্ন হিসেবে। তো এই রূপমূল কি বা এর আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো কি, তার ব্যাখ্যাটা জেনে থাকলে খুব একটা বেশি মুখস্থ করার প্রয়োজন হয় না। তাই বিষয়গুলো বোঝবার জন্য তোমাদের চেষ্টা করতে হবে। সেটা হলো পরাধীন রূপমূলের প্রথম আমি উদাহরণ দিই। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ তার দ্বিতীয় ভাগে রয়েছে কিছু পংক্তি, সেই পংক্তি থেকে আমি তুলেছি তোমাদের উদাহরণ দেওয়ার জন্য। তো সেখানে একটা পংক্তি এরকম রয়েছে, ঝুড়িতে আছে পালং শাক। এই ঝুড়ি শব্দটা হলো স্বাধীন রূপমূল আর তে শব্দটা হলো পরাধীন রূপমূল। তাহলে রূপ কথাটাকে কিভাবে ব্যাখ্যা করব? না, রূপ হলো কোনো ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। অর্থাৎ আমরা যখন একটা বাক্য বলি তখন তার মধ্যে যে শব্দগুলো থাকে সেই শব্দগুলোর মধ্যে যে অংশটাকে আমরা সবচেয়ে ছোট আকারে নিতে পারবো এবং তার যদি অর্থ প্রকাশ পায় তবেই সে কিন্তু হবে একটা রূপমূল। তাহলে রূপ যদি এই কথাটা বোঝায় তাহলে ঝুড়ি কেন স্বাধীন আর তে কেন পরাধীন রূপমূল, এটা বুঝতে হবে। ঝুড়ি শব্দটার সাথে আমরা আরও অনেক কিছু যোগ করে বা শুধু ঝুড়ি শব্দটাকে ব্যবহার করেও বাক্য তৈরি করতে পারি। আমি একটা ঝুড়ি কিনেছি, তাহলে শুধু ঝুড়ি বললাম, এতেও শব্দের বাক্যের অর্থ প্রকাশ পেল। কিন্তু তে শব্দটা আমরা কি আলাদা করে ব্যবহার করতে পারি না, ও নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, ও অন্য শব্দের সাথে যুক্ত হয়ে তবেই অর্থ প্রকাশ করতে পারে। সেই জন্য ওইটা হয়েছে পরাধীন রূপমূল। পরের আর একটা প্রশ্ন ওখানে উদাহরণ বলি, বেচারা গরুগুলোর বড় দুর্গতি। তো সেই বেচারা গরুগুলোর বড় দুর্গতি এই পংক্তিটা থেকে বা এই বাক্যটা থেকে আমি একটা শব্দকে তোমাদের শোনাই, সেটা হলো দুর্গতি। এই দুর্গতি শব্দটার ক্ষেত্রে কিন্তু আবার গতিটা হলো স্বাধীন আর দূরটা হলো পরাধীন রূপমূল। তোমরা বলবে এর আগের বেলায় ঝুড়ির পরে যে শব্দটা সংযুক্ত ছিল তা সেইটা হলো পরাধীন, আর এর বেলায় গতিটাকে কেন স্বাধীন করা হলো, শেষের অংশটাকে স্বাধীন করা হলো, সামনেরটাকে কেন পরাধীন করা হলো? তোমরা দেখবে অনেক সময় শব্দের সাথে প্রত্যয় বা তোমাদের উপসর্গ ইত্যাদি সংযুক্ত থাকে, সেইগুলোই কিন্তু পরাধীন হয়। আর মূল যে শব্দটার উপর ভিত্তি করে, যেটা নাম পদ বিশেষত, যেটার উপর ভিত্তি করে আমরা শব্দটা উচ্চারণ করতে চাই, সেইটা কিন্তু সবসময় স্বাধীন হয়। ওই জন্য দুর্গতি শব্দতে গতিটা হলো স্বাধীন আর দূরটা হলো পরাধীন। যেমন নিঃশেষ, শেষ তো একটা শব্দ, তার একটা অর্থ আছে, তার সঙ্গে নি সামনে বসিয়ে আমরা নিঃশেষ শব্দটা যখন করলাম তার অর্থটা কিন্তু পাল্টে গেল, কিন্তু এই নিটা তখন হবে পরাধীন রূপমূল আর শেষটা তখন হবে স্বাধীন রূপমূল। আশা করি আমি স্বাধীন রূপমূল এবং পরাধীন রূপমূল কি সেটা তোমাদের বোঝাতে পেরেছি। এর পরের প্রশ্নে আসি। এই চ্যাপ্টারের মধ্যে যে প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে আমি সেগুলো বলি। পরের প্রশ্ন হচ্ছে, দুটি স্বাধীন রূপমূল কিভাবে শব্দ গঠন করে তা লেখো। দুটো স্বাধীন রূপমূল, অর্থাৎ তোমরা এর আগে দেখলে একটা পরাধীন একটা স্বাধীন, এইবারে শুনতে পাবে একটা দুটোই স্বাধীন রূপমূল পরপর যুক্ত হয়ে একটা শব্দ তৈরি করেছে। যেমন ধরো, ওই একই গ্রন্থ থেকে আমি একটা উদাহরণ তুলেছি, কেউ বা ব্যাট বল খেলছে। এই ব্যাট বল একসঙ্গে একটা শব্দ হয়েছে বটে, এখানে কিন্তু দুটো স্বাধীন রূপমূল আছে, একটা হলো ব্যাট, একটা হলো বল।
তাহলে দুটো স্বাধীন রূপমূল কিভাবে একটা শব্দ তৈরি করে তার উদাহরণ দিলাম। এছাড়াও ধরো বক্সিগঞ্জে পদ্মা পারে, তাহলে বক্সি একটা জায়গার নাম, গঞ্জ তার সঙ্গে যোগ করা হচ্ছে, তো সেখানে বক্সি একটা রূপমূল আর গঞ্জ একটা রূপমূল, অর্থাৎ দুটোই এখানে স্বাধীন রূপমূল কাজ করেছে। পরে রূপ এবং দলের সম্পর্ক লেখো। যদি এরকম একটা প্রশ্ন থাকে তাহলে তোমরা কি লিখবে? দল বলি এবার। দল শব্দটা হলো কাকে বলে? কোনো শব্দের ক্ষুদ্রতম একককে দল বলা হয়। যেমন যদি আমরা উচ্চারণ করি তাপস, তাহলে বলবো তা পস, তাহলে তাটা হলো একটা দল আর পসটা হলো একটা দল। কিন্তু আমাদের রূপের সাথে দলের সম্পর্ক সবসময় একই হয় না, মানে রূপ আর দল এরা দুজনে একই জিনিস না। কখনো কখনো কোনো কোনো শব্দের ক্ষেত্রে যেটাই রূপ সেটাই দল, কিন্তু বেশিরভাগ বা অন্যান্য জায়গায় দেখা যায় রূপ আর দল আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে আমি একটা উদাহরণ তুলব, তোমরা একটু ভালো করে খেয়াল রাখো। সেটা হচ্ছে কোনো কোনো শব্দের ক্ষেত্রে রূপ এবং দল একই। যেমন রূপ হলো ভাষার ক্ষুদ্রতম একক, তোমাদের আগেই বলেছি। দল হলো শব্দের ক্ষুদ্রতম উচ্চারিত অংশ। তাহলে রূপ হলো ভাষার ক্ষুদ্রতম একক, অর্থপূর্ণ একক, আর দল কিন্তু শব্দের ক্ষুদ্রতম উচ্চারিত অংশ, মানে উচ্চারণের সময় আমরা যেটাকে ধরা পাই। যেমন ধরো ব্যাট বল, যে শব্দটা আগে তোমরা ব্যবহার করিয়েছো বা তোমাদেরকে আমি বলেছি সেটাই নিয়ে বলি। ব্যাট বল, এখানে দুটি দল ব্যাট, আমরা এই ব্যাট বল শব্দটাকে ব্যাট ছাড়া এর কমে আমরা উচ্চারণ করতে পারবো না। তাহলে দুটো দল ব্যাট বল। আবার তেমনি দুটো রূপও হয়েছে, তাই একটি ব্যাট একটি বল। কিন্তু তবলা শব্দটাকে যদি আমরা উচ্চারণ করি তাহলে আমরা কিন্তু ওখানে তবলা দুটো দল পাচ্ছি, কিন্তু এই শব্দটার ক্ষেত্রে রূপ কিন্তু একটাই। সুতরাং রূপ আর দল সবসময় এক নয়, কিছু কিছু ক্ষেত্রে আলাদা। পরের প্রশ্নে আসি, সহরূপ কি? সহরূপ যখন দুইটি বা তার বেশি রূপমূলের ধ্বনিগত বা শুনতে পার্থক্য থাকে কিন্তু অর্থ একই হয়। অর্থাৎ আমরা দুটো শব্দ বললাম, শুনতে আলাদা হলো কিন্তু অর্থ বা মানে তাদের একই যখন হয়, তখন এই দুটিকে সহরূপ বলা হয়। যেমন তোমরা দেখবে ছেলেরা মাছ ধরছে, এখানে রা হচ্ছে রূপ। আবার ছেলে গুলি খেলছে, এখানে গুলি হচ্ছে একটা রূপ। আবার ছেলের দল হাঁটছে, এখানে দলও একটা রূপ। কিন্তু দেখো বহুবচনের ক্ষেত্রে এই তিনটে রূপ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অর্থগত দিক থেকে অনেকগুলো ছেলেকে বোঝাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই। সুতরাং এখানে রা, গুলি এবং দল এর মাধ্যমে অর্থ প্রকাশ পাচ্ছে একই, সুতরাং একে সহরূপ আমরা বলতে পারি। পরের প্রশ্ন, স্বাধীন রূপমূল কাকে বলে? যে রূপমূল বাক্যের মধ্যে বসে নিজেই একটা অর্থ প্রকাশ করতে পারে তাই হলো স্বাধীন রূপমূল। যেমন হচ্ছে বালক, বালক একটা স্বাধীন রূপমূল। পরেরটা পরাধীন রূপমূল কাকে বলে? যে রূপমূল বাক্যের মধ্যে বসে নিজে এককভাবে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, যেটা আগে বলেছিলাম। যেমন উপদেবতা, এই দেবতার আগে উপ শব্দটাকে বসিয়ে আমরা একটা অন্য অর্থ প্রকাশ করতে চাইছি, কিন্তু এই উপ নিজে নিজে কিন্তু কোনো শব্দ গঠন করতে এক্ষেত্রে পারবে না। পরেরটা উপসর্গ কি? উপসর্গ শব্দের শুরুতে প্রত্যয়ের মতো বসা বা প্রকার, এক প্রকারের অব্যয়কে বলা হয় উপসর্গ। যেমন হচ্ছে যেটা তোমাদের আগে দেখালাম আমি, অ উপসর্গ আছে। তো অ উপসর্গ আমরা ব্যবহার করি, যেমন নিশ্চিত, অনিশ্চিত। তাহলে অটাকে সামনে বসিয়ে, অর্থাৎ শব্দের আগে যে পদগুলিকে বসিয়ে আমরা শব্দটাকে পরিবর্তন করি বা তার অর্থের পরিবর্তন ঘটাই তাকে বলা হচ্ছে উপসর্গ। পরেরটা প্রত্যয় কি? প্রত্যয় হলো ধ্বনি বা ধ্বনি সমষ্টি যা পদ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে। যেমন একটা প্রত্যয়ের নাম বলি ওয়ালা, তাহলে গাড়ি, তার সঙ্গে ওয়ালা যোগ হয়ে প্রত্যয় হয়েছে গাড়িওয়ালা। এটি কিন্তু তদ্দিত প্রত্যয়, কারণ শব্দ প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত হয়েছে। আবার একটা প্রত্যয় বলি তব্য প্রত্যয়, তাহলে ক্রি ধাতুর সঙ্গে, এটা ধাতুর সঙ্গে যুক্ত হয়, ওটা শব্দের সঙ্গে যুক্ত হয়। ক্রি ধাতুর সঙ্গে তব্য যুক্ত হয়ে হয়েছে কর্তব্য, সমান এটা কৃত প্রত্যয়। তাহলে কৃত প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয় আর তদ্দিত প্রত্যয় হচ্ছে শব্দের সঙ্গে যুক্ত হয়। ছোট করে এগুলো ধারণা নিয়ে রাখো, যদি ছোট প্রশ্নতে কোনো কিছু টাচ হয় তাহলে তোমরা লিখতে পারো যেন।
পরের প্রশ্ন, ভিত্তি কাকে বলে? যখন পদের সাথে যুক্ত হওয়া বিভক্তি প্রত্যয় উপসর্গকে বাদ দিয়ে মূল পদটি খুঁজে পাওয়া যায় তাকে বলে ভিত্তি। তাহলে পদের সাথে যুক্ত হওয়া বিভক্তি প্রত্যয় উপসর্গ যেগুলো আগে তোমরা দেখছিলে রূপমূলের ক্ষেত্রে, সেইগুলোকে বাদ দিয়ে মূল পদটি যখন খুঁজে পাওয়া যায় তাকে বলে ভিত্তি। যেমন পৈশাচিক, এখান থেকে পিশাচ থেকে কথাটা কিন্তু এসেছে, ওই জন্য এখানে পিশাচ হলো তার ভিত্তি, অর্থাৎ যে ভিত থেকে শব্দটা তৈরি হয়েছে, ভিত বা মূল থেকে তৈরি হয়েছে। পরের প্রশ্ন, বিভক্তি কাকে বলে? বিভক্তি হলো এক প্রকার বর্ণ বা বর্ণগুচ্ছ যারা বাক্যের মধ্যে থাকা শব্দগুলির মধ্যে সম্পর্ক তৈরি করে। তাহলে বিভক্তি কি? বিভক্তি হলো এক প্রকার বর্ণ, একটা বর্ণ হতে পারে, আবার বর্ণগুচ্ছও হতে পারে, একাধিক বর্ণ হতে পারে। এরা বাক্যের মধ্যে থাকা শব্দগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করে। যেমন কে বিভক্তি, বিভক্তি, এর বিভক্তি ইত্যাদি। কে বিভক্তির একটা উদাহরণ বললাম, রামকে ডেকে দাও। তাহলে রাম তার সঙ্গে কে যুক্ত হয়ে তবে রামকে হলো ডেকে দাও। আবার আমরা ওই রামকেই বলতে পারি রামের, কার ভাই? রামের ভাই, এখানে এর বিভক্তি যুক্ত হয়েছে। পরের প্রশ্ন, আবিধানিক ও ব্যাকরণসম্মত রূপমূল কাকে বলে? যে রূপমূলগুলির অর্থ অভিধানে পাওয়া যায় তাদের আবিধানিক রূপমূল বলে। যেমন মধুরাঙ্গিক, তাহলে এখানে মধুর এবং আঙ্গিক দুটো রূপমূল, এই রূপমূলের অর্থ কিন্তু আমরা অভিধানে বা মানে বইতে, যাকে বলে মানে বই, সেখানে আমরা পাবো। পরের প্রশ্ন, সমন্বয়ী ও নিষ্পাদিত রূপমূল কাকে বলে? যখন কোনো রূপ বিভক্তির ভূমিকা পালন করে তাকে সমন্বয়ী রূপমূল বলে। যেমন রামের ভাই শ্যাম, রাম এর, তাহলে এর শব্দটা বা এর রূপমূলটা আমাদের এখানে সমন্বয় তৈরি করছে বা নিষ্পাদিত হচ্ছে। পরের প্রশ্ন, মিশ্র রূপ ও জটিল রূপের উদাহরণ দাও। মিশ্র রূপ, মিশ্র রূপ কি? জিনিসপত্র, দুটি রূপ একত্রিত হয়েছে এখানে, জিনিসপত্র। আবার জটিল রূপের উদাহরণ হলো অলঙ্ঘনীয়, এখানে দুইয়ের বেশি রূপ, কি কি? অলঙ্ঘনীয়। আর এর আগেরটা কি হয়েছিল? জিনিস আর পত্র, ওই জন্য ওটার নাম হয়েছে মিশ্র, আর এটার নাম হয়েছে জটিল, মানে এক দুইয়ের অধিক এখানে আমাদের রূপ রয়েছে, ওই জন্য এর নাম হয়েছে জটিল রূপের উদাহরণ। পরেরটা, জোড় কলম রূপের উদাহরণ দাও। একটা সুকুমার রায় থেকে আমরা বলতে পারি হাতিমি, হাতি ও তিমি সংযুক্ত হয়ে হয়েছে হাতিমি। এই ছিল আমার আজকের ভাষাগত প্রশ্ন উত্তরের আলোচনা। আশা করি তোমাদের পরীক্ষার জন্য এগুলো বুঝতে সুবিধা হবে এবং তোমাদের কাজে লাগবে। তোমরা সবাই ভালো থেকো, পড়াশোনার সাথে যুক্ত থেকো, এই বলে আজকের ভিডিও শেষ করলাম।